সুপ্রভাত আমার ছাত্রছাত্রী এবং বন্ধু বান্ধবরা। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ক্লাসরুম আমি শুরু করছি। আজকে ক্লাস 9-এর লেসন 5 অল সামার ইন আ ডে পড়াবো রে ব্র্যাডবেরি লেখকের নাম। তার আগে আমি বলছি অবশ্যই তোমরা আমাকে লাইক করবে, পছন্দ লাগলে যুক্তিসঙ্গত কমেন্ট করবে এবং অন্যের ভিডিও সাথে আমার ভিডিওর সাথে অন্যকে লিঙ্ক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। বারবার বলছি অবশ্যই করবে। শুরু করছি লেসন 5 পেজ নাম্বার 34। তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করবে। আমার ইংরেজিতে সমৃদ্ধ হয়েছে, দেখবে ক্রমশ সমৃদ্ধ হয়েছে। টেক্সট বুক, গ্রামার, রাইটিং, কম্প্রিহেনশন, নানান বিষয়, ভার্স চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অল সামার ইন আ ডে, রে ব্র্যাডবেরি। অল সামার ইন আ ডে মানে এমন একটা দিন যে দিনটা সারাদিনই গ্রীষ্মকাল, অর্থাৎ সারাদিনই সূর্যের আলোকে আলোকপ্রাপ্ত, সূর্যের আলোকে এনলাইটেড বা আলোকিত। এটা একটা হচ্ছে সায়েন্স ফিকশন। পড়ছি দেখো, বুঝতে পারবে। দ্য অথার এন্ড দ্য টেক্সট রাইট ডাগলাস ব্র্যাডবেরি 1920 to 2012 was one of the most celebrated American fiction writers of the 20th century. এই রাই ডগলাস ব্র্যাডবেরি, যার জন্ম 1920 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2012 খ্রিস্টাব্দে, তিনি ছিলেন বিংশ শতাব্দীর আমেরিকার বিখ্যাত ফিকশন মানে উপন্যাস লেখকদের বা ঔপন্যাসিকদের মধ্যে একজন। হি রোড সায়েন্স ফিকশন, তিনি কল্পবিজ্ঞান লিখেছেন। ফ্যান্টাসি, কাল্পনিক গল্প লিখেছেন। হরর মানে ভয়ের গল্প লিখেছেন। অ্যান্ড মিস্ট্রি স্টোরি এবং রহস্যময় গল্প লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর, তার সবচেয়ে বিখ্যাত বইগুলি হচ্ছে ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান and it came from outer space মানে মহাকাশ। Many of his works have been adapted into comic books, তার অনেক বই কমিক বুক মানে হাস্যরসাত্মক বই হিসাবে বা গ্রন্থ হিসাবে গ্রহণ করা হয়েছে, গৃহীত হয়েছে। টেলিভিশন শো টেলিভিশনে শো করা হয়েছে এবং সিনেমা করা হয়েছে। দিস টেক্সট ইজ এক্সাপ্ট ফ্রম, এই টেক্সট একটা এক্সাপ্ট মানে উদ্ধৃতাংশ, অর্থাৎ কেটে নেওয়া অংশ বা সংকলিত ফ্রম আ সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন ব্যাপারটা কি? কল্পবিজ্ঞান ব্যাপারটা কি? কল্পবিজ্ঞান হচ্ছে এই যে সায়েন্সের একটা উন্নতি হচ্ছে, টেকনোলজির একটা উন্নতি হচ্ছে, তো ভবিষ্যতে এর ফলে সামাজিক অবস্থা, সমাজের কীরকম প্রেক্ষাপটের পরিবর্তন হবে, এমনি ব্যাপার নিয়ে যেসব গল্পস্বল্প বিজ্ঞানীরা লিখেছেন এবং সাহিত্যিকরাও লিখেছেন, সেগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন, মানে বিজ্ঞান সংক্রান্ত উপন্যাস বা বিজ্ঞান সংক্রান্ত কল্পকাহিনী। যেমন আমরা আগেকার দিনের বহু ঘটনা, বহু যেগুলো ফ্যাক্ট ছিল, সেগুলো আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়, আশ্চর্য বলে মনে হয়। তেমনি এখনকার এরপরে যে 100 বছর পরে যে জেনারেশন আসছে বা 80-60 বছর পর যে জেনারেশন আসছে, তাদের অবস্থা কেমন হবে, বিজ্ঞানীরা সাহিত্যিকরা সেটা কল্পনা করছেন। কারণ এই টেকনোলজির যে দৌড় চলছে, তাতে সব কিছু কিন্তু পাল্টে যাবে, যেমন বলা হচ্ছে যে 80 বছর পর, 60 বছর বা 80 বছর পর ছাত্রছাত্রীরা বিশ্বাস করবেন না যেরকম রক্ত মাংসের মানুষের পড়াইত, কারণ তারা টেলিভিশনের পর্দায়, কম্পিউটারে তারা পড়বে। যে মানুষকে পড়াইতো, মানুষ বাড়িকে পড়াইতে আসতো বা স্কুলে পড়াতে যেত, রক্ত মাংসের মানুষ, ম্যান অফ ব্লাড অ্যান্ড ফ্লেশ বিশ্বাস করবেন। তারা বিশ্বাস করবেন না যে স্কুল বলে কোনো জিনিস, স্কুল শুনলে স্কুল আবার কি, সেখানে নাকি একসাথে সব বসতো, একসাথে বাড়ি যেত, একসাথে স্কুল যেত, বাড়ি ফিরত, খেলা করত, আগে পিছিয়ে এইভাবে বসতো এবং টিচার এসে ব্ল্যাকবোর্ডে লিখতেন। এগুলো তাদের কাছে অবিশ্বাস্য কাহিনী বলে মনে হবে, কারণ তারা এসব দেখবে না। তারা টেলিভিশনের পর্দায়, তারা কম্পিউটারে, তারা ল্যাপটপে পড়াশোনা করবে। তারা বই দেখে অবাক হয়ে যাবে, কারণ তাদের কাছে বই থাকবে না। বই তারা বলবে বই আবার কি জিনিস। এরকম যে ব্যাপার স্যাপার ঘটবে,
এটা নিয়ে যে কল্পকাহিনী রচনা করা হয় তাকেই বলা হয় সায়েন্স ফিকশন। এটা একটা সায়েন্স ফিকশন থেকে নেওয়া হয়েছে, হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট, যেটা আমাদেরকে একটা কাল্পনিক বিবরণ দেয় অফ লাইফ, জীবনের, অন দ্য প্ল্যানেট ভেনাস গ্রহ সম্পর্কে। ভেনাস মানে শুক্র গ্রহ সম্পর্কে, প্ল্যানেট মানে গ্রহ, একটা কাল্পনিক চিত্র আমাদেরকে দেখাবে। মানে শুক্র গ্রহ সম্পর্কে তো বিজ্ঞানীদের তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এখানে লেখক একটা কল্পনা করছেন যে শুক্র গ্রহ কেমন হতে পারে। এটা একটা সায়েন্স ফিকশন। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years। এই গল্পটা টাচিংলি মানে মর্মস্পর্শকারীভাবে, মানে মর্মে আঘাত দিচ্ছে, এমন মর্মকে টাচ করছে, ন্যারেট বর্ণনা করছে দ্য কিন এক্সপেকটেশনস, মানে গভীর প্রত্যাশা, এক্সপেকটেশন আর প্রত্যাশা, কিন মানে গভীর, অফ দ্য চিলড্রেন, সেই সব ছেলে মেয়েদের, অফ ভেনাস মানে শুক্র গ্রহের, হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার, যারা খুব আগ্রহ সহকারে অপেক্ষা করছে সূর্য উঠবে, সূর্য উঠবে আফটার 7 years, 7 বছর পর সূর্য উঠবে, বাট অনলি ফর অ্যান আওয়ার, কিন্তু 1 ঘন্টার জন্য। তাহলে এখানে লেখক কল্পনা করছেন, ভেনাস সম্পর্কে তো লেখক কিছু জানেন না, কিন্তু কল্পনা করছেন। আগেই বলে দেওয়া হচ্ছে ইট ইজ এ সায়েন্স ফিকশন, মানে কল্পবিজ্ঞান, যে ভেনাসে ধরে নেওয়া হচ্ছে যে 7 বছর ধরে এখানে বৃষ্টি, ঝড়, বজ্রপাত চলে, সূর্যই ওঠে না, 7 বছর ধরে কোনো সূর্য ওঠে না, এবং 7 বছর পর একদিন 1 ঘন্টার জন্য সূর্য ওঠে। এটি হচ্ছে লেখকের কল্পনার একেবারে ভিত্তি, যে এমন একটা গ্রহ ভেনাস যেখানে 7 বছর পর পর বৃষ্টি হয়ে যায়, এবং তারপর 1 ঘন্টার জন্য একদিন সূর্য ওঠে। এইবার গল্পর এই যে ফাউন্ডেশন তৈরি হলো, এইটাকে ভিত্তি করে গল্প চলতে থাকবে, বাট অনলি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট, বলছে এটা আমরা যাকে সায়েন্টিফিক ফ্যাক্ট বলি, মানে বৈজ্ঞানিক ঘটনা, মানে সত্য কথা বলি, এই সত্য থেকে কিন্তু লেখক এখানে বিচ্যুত হচ্ছেন, কারণ এটা একটা কল্পনা। ভেনাস গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদেরও এখনো পর্যন্ত কোনো স্বচ্ছ ধারণা নাই। অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল, এটাই একটা যোগ করছে এই গল্পটার কাল্পনিক উপাদান, এবং এখানে গল্পটার একটা ইন্টারেস্টিং ব্যাপার, সিচুয়েশন তৈরি হচ্ছে, পটভূমিকা তৈরি হচ্ছে। যেহেতু এটা সায়েন্স থেকে সরে যাচ্ছে, মানে সায়েন্স মানে যেটা সত্যিই থাকবে, সায়েন্স মানে যেটা পরীক্ষা করা যাবে, সায়েন্স মানে তো কল্পনা নয়, কিন্তু এটা কল্পনা করা হচ্ছে। কিন্তু এই যে সায়েন্টিফিক ফ্যাক্ট থেকে, ট্রুথ থেকে সরে যাচ্ছে, এটাই হচ্ছে গল্পটার মূল ইন্টারেস্টিং বিষয়ের জায়গা। গল্পটা একটু শুরু করছে আজকে। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, 7 বছর বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস, চলমান, অবিরত 7 বছর বৃষ্টি হচ্ছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, মানে হাজার হাজার দিনের পর দিন, ফিল ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন, একেবারে দিনগুলো বৃষ্টির সাথে বৃষ্টিময় হয়ে উঠছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার, সারাদিন শুধু বৃষ্টি, মানে বর্ষার জলের শব্দ আর প্রবাহ, অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স, এবং সীমাহীন অবিরত শাওয়ার মানে বৃষ্টির পশলা, মানে বৃষ্টি চলছে চলছে অবিরাম চলছে। হেভি স্টর্মস মানে প্রবল ঝড়, কজ টাইডাল ওয়েভস, সৃষ্টি করছে টাইড মানে হচ্ছে সমুদ্র স্রোত, আর ওয়েভ মানে ঢেউ। তো সমুদ্র স্রোতটা ভিতরে থাকে, আর আমরা মানুষ যেটা দেখি সেটা হচ্ছে ওয়েভ বা ঢেউ। তো এই যে প্রচণ্ড প্রবল ঝড় থেকে শুরু হয়ে যাচ্ছে সমুদ্র স্রোতের ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ডস, দ্বীপগুলোতে চলে আসছে। 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেন, বৃষ্টির তলায় 1000 বন ধ্বংস হয়ে গেছে। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন, আবার বলছে আবার 1000 গড়ে উঠেছে, মানে জন্ম হয়েছে, কিন্তু আবার এগুলো আবার সে ধ্বংস হওয়ার জন্যই জন্ম হয়েছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর রিভার অন প্ল্যানেট ভেনাস, এটাই হচ্ছে ভেনাস গ্রহের জীবনযাত্রা, প্রাকৃতিক ব্যাপারটা, নিসর্গ ব্যাপারটা ভেনাস গ্রহের এইরকমই, অর্থাৎ 7 বছরে শুধু বৃষ্টি হয়। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, এখানেই অবস্থিত। লেখক কল্পনা করছেন যে পৃথিবী থেকে ছেলে মেয়েরা পড়তে গেছে এবং সেখানে একটা স্কুল স্থাপন করেছে, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, মেন অ্যান্ড ওমেন মানে নরনারী,
এখানে আসলে বালক বালিকাকেই বলছে, যেহেতু স্কুলে পড়ে, মেন অমেনই বলছে। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা পৃথিবী থেকে রকেটে করে এসেছে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রানিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টিমুখর জগতে একটা সভ্যতা গড়ে তুলেছে। রানিং ওয়ার্ল্ড মানে বৃষ্টিমুখর জগৎ। রেডি রেডি মানে ছাত্রছাত্রীরা বলা বলি করছে, গল্প করছে যে প্রশ্ন তৈরি তো কিসের জন্যে না সূর্য উঠবে। ওরা 7 বছর শুধু এই বৃষ্টি দেখছে, সূর্য দেখা নাই। তাই তারা খুব উৎসুক কৌতূহলী নিয়ে, একজন বলছে রেডি, একজন বলছে রেডি, নাও এখনই, শুন শীঘ্রই, শুন শীঘ্রই। হোয়াট বলছে, উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, বলছে আজকে কি এটা ঘটবে, মানে সূর্য ওঠার ব্যাপারটা। লোক দেখো দেখো, সি ফর ইয়োর সেলফ, নিজেই দেখো। একজন ছাত্রছাত্রী বলা বলি করছে, একজন বলছে দেখো দেখো, আর আজকে এটা কি ঘটবে, সূর্যটা উঠবে। তখন আরেকজন বলছে দেখতেই থাকো, দেখতেই থাকো, তুমি আমি তার জগৎ আছি। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, স্কুল রুমের যে ছাত্রছাত্রীরা তারা চ্যাটার্ড মানে গোলমাল করছে, অ্যান্ড প্রেস টু ইচ আদার, একে অপরকে চাপ দিচ্ছে, লাইক সো মেনি রোজেস, গোলাপ ফুল যেমন বাতাসে দোলে একে অপরের গায়ে পড়ে, তেমনি বাচ্চাগুলোকে এখানে গোলাপ ফুল বলা হচ্ছে। তারা একে অপরের উপর কৌতূহলীভাবে আঘাত দিচ্ছে, মানে পড়ে যাচ্ছে, হেলে ঢলে পড়ে যাচ্ছে আনন্দে। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, পিয়ার মানে উঁকি মারা, তারা জানলার বাইরে তাকাচ্ছে, টু লুক অ্যাট দ্য হিডেন সান, ওই গুপ্ত সূর্যকে দেখার জন্য। মানে সূর্যটা এখনো হিডেন, এখনো আড়ালেই আছে, ওঠেনি, তার জন্য বলছে হিডেন সান। ইট রেন, বৃষ্টি হতেই লাগলো। এই পর্যন্ত পড়ালাম আছে ইট রেন, এখানে শেষ করছি। আবার বলছি তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংকস, ধন্যবাদ, ভালো থাকবে।